নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমরা দেখছি এনসিপির পাশাপাশি জামাতের মধ্যেও একটি নির্বাচন বিরোধী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জামাতে ইসলামী এতদিন যে কথাগুলা বলছিল প্রস্তাব আকারে, এখন তারা সেটাকে শর্ত আকারে উপস্থাপন করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে। তারা আগে প্রস্তাব করেছিল পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এখন তারা শর্ত দিচ্ছে যে পিআর পদ্ধতিতে নিম্ন এবং উচ্চকক্ষ, যদিও উচ্চকক্ষ হবে কিনা কিংবা আইনি কাঠামোগত বাধ্যবাধকতা এখনো আসেনি সংবিধানে, কিন্তু তারপরেও তারা বলছে যে দুইটা কক্ষেই যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণও করবে না। এমনকি আরেকটু আগ বাড়িয়ে জামাতের একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন তারা সেই নির্বাচন হতে দেবেন না। প্রশ্ন হচ্ছে যে কেন জামাতের মধ্যে এই শঙ্কা কাজ করছে এবং কেনই বা তাদের মধ্যে নির্বাচন না করার জন্য বা নির্বাচনে না যাওয়ার জন্য বা নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য এক ধরনের হতাশা কাজ করছে বা শঙ্কা কাজ করছে তারা, আমরা একটু খোঁজার চেষ্টা করি। পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা আমি এই ভিডিওতে খুব একটা বলবো না দর্শক, সেটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি, অনেকের কাছ থেকে আপনারা শুনেছেন। এখন তারা আবার বলছেন যে গণভোটের কথা, যেটা কিন্তু সংবিধানে নেই। বিএনপি সুস্পষ্টভাবে বলেছে সংবিধান নেই। পিআরের ব্যাপারেও বিএনপির সুস্পষ্ট এবং শক্ত অবস্থান, এবং কোনোভাবেই বিএনপি হয়তো সেটা অ্যাকসেপ্ট করবে না। সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি। আমি দেখলাম সুজনের বদিউল আলম মজুমদার সাহেব, তিনিও সেদিন পিআরের বিরুদ্ধে বলছেন এবং বলছেন পিআর পদ্ধতি যদি বাংলাদেশে সংযুক্ত করা হয় তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর সরকার পরিবর্তন হবে। এবং আসলেই যে পিআর পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার গণতন্ত্রের জন্য, এবং বিশেষ করে আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত এবং আমি বলতেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর জন্য এই পিআর পদ্ধতি এক ধরনের রাজনৈতিক কেনাবেচার মাঠ হিসাবেই পরিগণিত হবে। আমি আগেই বলছি পিআর নিয়ে আমি খুব একটা বলবো না। কেন জামাত নির্বাচন নিয়ে শঙ্কিত? জুলাই অভ্যুত্থানে নিঃসন্দেহে এই 36 দিনের আন্দোলনে জামাতে ইসলামী একটি বড় ধরনের রোল প্লে করেছে। দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপির সাথে জামাতে ইসলামী এবং ছাত্রদের গঠিত বৈষম্য বিরোধী ছাত্র জোটও অবশ্যই রোল প্লে করেছে। এবং এই 5 অগাস্টের পর দেশের যে পরিস্থিতি, অবশ্যই ফ্যাসিবাদ মুক্ত বৈষম্য বিরোধী একটি সমাজে মানুষ প্রত্যাশা করেছিল একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণের জন্য আমরা সব ক্ষেত্রেই প্রশাসন, রাজনীতি, পুলিশ, বিশ্ববিদ্যালয় এবং সমাজের সকল ক্ষেত্রে প্রশাসনিক অথবা নন প্রশাসনিক ক্ষেত্রে আমরা স্বচ্ছতার পরিচয় দেবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও এটা বলতেই হচ্ছে যে 5 অগাস্টের পর যে কারণে হোক এনসিপি তথা ছাত্রদের গঠিত এই দলটি, যাদের ব্যাপারে অবশ্য অভিযোগ আছে এবং অনেকেই বলেন এটা আসলে কোনো দুই দল নয়, এটা এক দল, তারা দুই দলই একই রসুনের এক জায়গায় তাদের মোয়াটা, এবং তারা অনেক ক্ষেত্রে প্রশাসনের সহায়তা এবং সরকারের একটি অংশের সহায়তায় যে অংশটি চাচ্ছে সময় মতো নির্বাচন না করতে, তারা এই সহযোগিতাগুলো করেছে এবং প্রশাসনের মোরলেস আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দলীয় লোককে প্রশাসনে বসিয়েছে। বিশেষ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় অর্ধেকের মতো বিশ্ববিদ্যালয় এই দলীয় লোকদের দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর যিনি আছেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি একটি দলের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করেন। আমি ওগুলোতে এত ডিটেলস যাব না দর্শক। কেন জামাত নির্বাচন নিয়ে বয়ে আছে, কেন তারা নির্বাচন চাচ্ছে না? নির্বাচন হলে জামাত এটা খুব ভালো করেই জানে এবং দেশের মানুষও মনে করে যে বিএনপি সর্বোচ্চ আসন পাবে। একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়তো পেতে পারে, আমি বলবো এইভাবেই পেতে পারে, জনগণ যদি ভোট দেয় এবং জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই মানুষ মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যখন ক্ষমতায় আসবে, জামাতের এই একচ্ছত্রভাবে দলীয় লোকদের নিয়োগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ে বিসিদের নিয়োগ দেওয়া, পুলিশ প্রশাসন, সচিবালয়, ডিসি অফিস সহ সব জায়গায় তাদের দলীয় মনোভাবাপন্ন লোকগুলাকে বিভিন্ন জায়গায় বসানোর যে একচ্ছত্র আধিপত্য, সেটা বিঘ্ন হবে। তাই তারা নির্বাচন নিয়ে শঙ্কিত। দ্বিতীয়ত হচ্ছে
নির্বাচন হলে আমরা যেহেতু অতীত রেকর্ড বলে জামাত মাঠের শক্তিতে অনেক শক্তি প্রদর্শন করলেও নির্বাচনী মাঠে তারা খুব একটা ভালো ফলাফল করতে পারে না। অন্তত তারা এককভাবে নির্বাচন করে 3টি আসন পেয়েছে, কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতির বিবেচনায় এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। তাদের দলীয় অবস্থানও আরো বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি, কিন্তু সেই বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই বিএনপির ধানের শীষের বুটকে ওভারকাম করে দাঁড়িপাল্লার প্রার্থী জয়লাভ করবেন এমন আসনের সংখ্যা হার্ডলি হয়তো 10 থেকে 15টা হবে। তাও আমার সন্দেহ আছে সেই 10-15টা নিয়ে, কারণ নির্বাচনে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আর সে কারণেই তারা পিআর পদ্ধতি চাচ্ছেন যাতে করে তাদের আসন সংখ্যা বাড়তে পারে। মাঝখানে অবশ্য তো একটা রিউমার বাজারে এসেছিল যে জামাত বিএনপির সাথে দর কষাকষি করতে চায় 70টি আসন নিয়ে এবং এনসিপি 30টি অর্থাৎ 100টি আসন নিয়ে। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবেই জানানো হয় কোনো দর কষাকষি নয়, জনগণের কাছে যাওয়া হবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে কতটি আসন দিয়ে সংসদে পাঠাবে। এই ক্ষেত্রেও জামাত ব্যর্থ হয়েছে। এখন তাদের কাছে একটাই অস্ত্র, নির্বাচন তারা হতে দেবেন না। তাদের এই সংখ্যা, নানা ধরনের অজুহাত, সেই অজুহাতগুলা করতে গিয়ে আমরা দেখি অতি সম্প্রতি আপনারা দেখেছেন বিএনপির ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যদিও আজকে আমি দেখলাম সর্বশেষ আমি যখন কথা বলছি তার সদস্যপদ বিএনপিতে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আমার আলোচনাটা সেখানে নয়, আলোচনাটা হচ্ছে জনাব ফজলুর রহমান যেখানে থাকেন একটি বাড়া বাসায়, সেই বাসার সামনে গিয়ে কয়েকজন মানুষ আমরা দেখলাম অবস্থান নিয়েছে, পুলিশ সেখানে গেছে, পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে গিয়েছে। প্রশ্ন সেখানেও নয়, কারো বাসার সামনে গিয়ে এইভাবে মব সৃষ্টি করার অধিকার কে দিল? তাহলে সরকার কি ওই জায়গায় গিয়ে পুলিশ গিয়ে কেন ওদেরকে সরিয়ে দিল না? তাহলে সরকারি ব্যবস্থাপনায় কি মবকে প্রমোট করা হচ্ছে? যদি ফজলুর রহমানের কোনো বক্তব্য নেই, আমি ধরেই নিচ্ছি বিতর্কের ক্ষেত্রে তিনি অনেকগুলা কথা বলেছেন, ইয়াস, আমিও ব্যক্তিগতভাবে তার অনেকগুলা কথাকে পছন্দ করিনি, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু তিনি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে মন্তব্যটা করেছেন আমি মনে করি সেটা আমার কাছেও পছন্দ হয়নি। তার কথা বলার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে আমি মনে করি আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত। খুব স্বাভাবিক, সিনিয়র একজন নাগরিক এবং সর্বোপরি এদেশের বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই মানুষ তাকে সম্মান করে, কিন্তু আপনি আপনার সন্তান তুল্য এই ছেলেগুলার ব্যাপারে অবশ্যই, যেহেতু জুলাই আন্দোলনে প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি। দীর্ঘ 15 বছরের বিএনপির রাজপথে আন্দোলন, নির্যাতন, নিপীড়ন সহ্য করে চূড়ান্ত মুহূর্তে এসে তারা আন্দোলন করেছে, এটা তো সত্য। এখন তার ব্যাপারে যেটা আমার কথা বলছিলাম, যে যদি আপত্তি থাকে আপনি কোর্টে যান, মামলা করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু তার বাসার সামনে গিয়ে এইভাবে বসাটা অবশ্যই এক ধরনের মব। তাছাড়া আন্দোলন যেখানে হয়, আপনি শাহবাগে সমাবেশ করতে পারেন, টিএসসিতে সমাবেশ করতে পারেন, অন্য জায়গায় সমাবেশ করবেন, তার বাসার সামনে গিয়ে এইভাবে বসাটা নিঃসন্দেহে সরকারি ব্যবস্থাপনায় মব। আমি আবারও বলছি। দ্বিতীয়ত আরেকটি ঘটনা, আমি কেন এই ঘটনাগুলো নিয়ে আসছি দর্শক, আমি আসবো আমার আলোচনায়। দ্বিতীয় আরেকটি ঘটনা আপনারা দেখেছেন, নির্বাচন কমিশনের অফিসে একটা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে বিএনপির অত্যন্ত পরিচিত মুখ, টকশোয়ের পরিচিত মুখ মিস রুমিন ফারহানা ছিলেন এবং ছিলেন আরো অন্য লোকজন। সেখানে তার গায়ে অনেকটা হাত দেওয়ার মতো অবস্থা। তিনি তারপরে মন্তব্য করেছেন, 15 বছর যার বিরুদ্ধে যাদের জন্য আন্দোলন করলাম তারাই আজকে গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন কি জানতো না যে এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যখন আলোচনায় বসবে সেখানে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, এমনকি সেনাবাহিনীর সদস্য রাখা উচিত? তাহলে রাখলে তারা তাৎক্ষণিকভাবে অ্যাকশন কেন নিল না? এই পরিস্থিতির কেন সৃষ্টি হলো? আবারও বলবো, সরকারের প্ররোচনায় বা ইন্ধনে, যেটাই বলেন না কেন আপনারা, এই মবগুলাকে জিইয়ে রাখা হচ্ছে। এটার প্রেক্ষিতে আবার দেখেছেন আপনারা এনসিপির একজন নেত্রী, সম্ভবত ওনার নাম তন্নি বা যাই হোক, আমি নামটা মনে আসছে না, তিনি বলছেন যে মেয়েরা যেখানে পুরুষের গায়ে হাত দেওয়ার জন্য ব্যস্ত থাকেন কিনা, এই ধরনের নোংরা, থার্ড ক্লাস,
লোয়ার মেন্টালিটির মন্তব্য একজন রাজনীতিবিদের কাছে আশা করা যায় না। এটারই প্রেক্ষিতে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ বলেছেন যে রাজনীতিকে এখন ফকিন্নি শব্দটা আসছে গত 2 দিন ধরে, যেটা আলোচনা হচ্ছে ফকিন্নিরা, এই ফকিন্নি শব্দটাও ব্যবহার করাটা ঠিক হয়নি। প্রতিটি মানুষেরই অধিকার আছে রাজনীতি করার, রাজনৈতিক মাঠে কথা বলার। তার পারিবারিক আর্থিক অবস্থা যাই হোক না কেন, তাকে ফকিন্নি বলে অপমান করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি এনসিপির নেত্রী যেটা বলছেন যে পুরুষের গায়ে হাত দেওয়ার জন্য মহিলারা ব্যস্ত হয়ে পড়েন, এমন অবনক্সাস, আনঅ্যাকসেপ্টেবল এবং আনম্যানার্ড, আমি বলবো শব্দ ব্যবহার না করার জন্য রাজনীতিবিদদের প্রতিও আমার আহ্বান থাকবে। আবার আপনারা দেখেছেন জনাব নাহিদ বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, পাটোয়ারিও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তার মানে হচ্ছে নির্বাচন যে হবে না ফেব্রুয়ারিতে, তারা এই ধরনের একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং জনগণের কাছে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তার মানে আমি কেন বলছিলাম যে সরকারি ব্যবস্থাপনায় মব সৃষ্টি করা হচ্ছে, মব সৃষ্টি করে একটা আবহ সৃষ্টি করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ ওই আলোচনার আমার প্রথম অংশে ফিরে যেতে হচ্ছে, জামাত নির্বাচনে ভয় পায়। এনসিপি এককভাবে করলে কয়টি আসন পাবে সেটা তো বড় কথা নয়, এমনকি একটি আসন না পেতে পারে। আবার এনসিপি অবশ্যই জামাতের সাথে একগাঁট হয়ে তারা জুট হয়ে নির্বাচন করবে, কারণ তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের দাবি, দফা, শর্ত, বুটের ব্যাপারে অবস্থান সবই একই। এবং অনেকেই আবারও বলছি, আমি অভিযোগ করেন যে এনসিপি হচ্ছে জামাতেরই এক্সটেন্ডেড ফরম্যাট বা জামাতেরই একটি বর্ধিত দল। কাজেই আমরা জামাতকে অনুরোধ করব, নির্বাচনে যদি আপনি ভয় পান, জনগণের কাছে যদি আপনি যেতে ভয় পান, তাহলে আপনারা যে বিপ্লব কিংবা জোর করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেন, সেটা আরেক ফ্যাসিবাদেরই উত্থান বলে আমরা মনে করি। জামাতকে বলবো, ফ্যাসিবাদী চরিত্র পরিহার করে জনগণের পক্ষে দাঁড়ান, গণতন্ত্রের পক্ষে দাঁড়ান, জনগণের কাছে যান। আপনার দর্শন নিয়ে, আপনার রাজনীতি নিয়ে, আপনার চিন্তা নিয়ে, আপনার চেতনা নিয়ে আপনি জনগণকে বোঝান। জনগণ যদি আপনাকে গ্রহণ করে, তাহলে আপনি ক্ষমতায় যাবেন, এবং এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কাজেই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন বাংলাদেশে না হয়, দেশ একটি গভীর দীর্ঘমেয়াদী সংকটে পড়বে বলে আমরা মনে করি, এবং অবশ্যই at any cost ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া প্রয়োজন, দেশ ও জাতির গণতন্ত্রের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, উন্নয়নের স্বার্থে। আজ এ পর্যন্তই।